আচ্ছা, আজকে আমরা ক্লাস 10-এর সদৃশ্যতার চ্যাপ্টার নাম্বার 18-এর প্রয়োগ নাম্বার 5, যেটা থ্যালেসের বিপরীত উপপাদ্য দিয়ে আমাকে সলভ করতে হবে, সেই প্রয়োগ নাম্বার 5টা নিয়ে আমরা একটু ডিসকাস করব। যেমন কি আছে বলেছে, একটা সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি এবং এসিকে যথাক্রমে ডি আর ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যাতে এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই বাই ইসি আর এডিই ইকুয়াল টু হচ্ছে এসিবি হয়, তাহলে প্রমাণ করো যে এবিসিটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার যে কোনো জ্যামিতিক প্রুফের প্রয়োগ সমাধানের নিয়ম হচ্ছে, আগে আমাকে দেখে নিতে হবে যে উপপাদ্যে বা প্রয়োগ বা উপপাদ্য যাই বলি না কেন, তার মধ্যে দেখে নিতে হবে যে কি কি ইনফরমেশন ওরা প্রোভাইড করেছে। সেই ইনফরমেশনগুলোকে আমরা প্রদত্তের মধ্যে লিখি, যেটাকে আমরা প্রদত্তে লিখি সেইটাই হচ্ছে আমার গিভেন ইনফরমেশন। যেমন এই জায়গাটায় এই দুটো ইনফরমেশন ওরা প্রোভাইড করেছে। আর থার্ড যে পার্টটা থাকে, যেটাকে প্রামাণ্য বলি, মানে প্রমাণ করতে হবে, সেইটার মধ্যে বলেছে ওরা যে এবিসি জায়গায় একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাবে। তা অ্যাকর্ডিং টু থিওরেম আমরা প্রথমে ত্রিভুজটাকে আঁকি, যে আমার কাছে এ বি সি এই একটা ত্রিভুজ রইল, ভালো করে প্রত্যেকে ফোকাস করবে। এই একটা ত্রিভুজ এবিসি রইল, যেখানে বলে দিয়েছে এবিসি ত্রিভুজের এবি আর এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে ছেদ করা রয়েছে। এই হচ্ছে আমার ডি, এই হচ্ছে আমার ই, জাস্ট ছেদ করে বলেছে, আমি ডিটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এইবার প্রদত্তটা নিজেদের ভাষায় লেখার চেষ্টা করবে, বইয়ের মতো কপি পেস্ট করার কোনো দরকার নেই। যা বলা আছে সেইটুকু, যে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুকে যথাক্রমে আমরা ডি এবং ই বিন্দুতে ছেদ করিয়েছি, খুব ভালো কথা। এর মধ্যে দুটো ইনফরমেশন গিভেন। এক নম্বর ইনফরমেশন, ওদের কথা অনুযায়ী এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই বাই ইসি, এটা হচ্ছে এক নম্বর ইনফরমেশন। দু নম্বর ইনফরমেশন হচ্ছে এডিই আর আমার হচ্ছে এসিবি, এই দুটো কোণ সমান, তাহলে এডিই আর এসিবি এই দুটো কোণ সমান। এবার এই দুটোকে মনিটর করে আমাকে প্রমাণ করতে হবে কি, প্রামাণ্যর মধ্যে আমার ঢুকে যাচ্ছে যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই জিনিসটা আমার ঢুকছে। এবার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে দুটো ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু তখনই বলতে পারবো যদি দুটো ত্রিভুজের যে কোনো দুটো বাহু, দুটো ত্রিভুজ বলছি, একটা ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ তখনই বলতে পারবো যদি একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে আমি সমান দেখাতে পারি। ঠিক আছে, তো এখানেও আমরা সেই দিকেই এগোবো। এবার এখানে আমরা প্রমাণে ঢুকে গেছি, এইটাতে আমার এক্সট্রা আলাদা করে অঙ্কনের কোনো ম্যাটার নেই, তো আমরা প্রমাণে ঢুকে গেছি। এবার আমরা ফার্স্ট ইনফরমেশনটা থেকে কী পেতে পারি? ফার্স্ট ইনফরমেশনটা বলে দিয়েছে যে একটা ত্রিভুজের এই যে এবিকে ডি আর এসিকে ই বিন্দুতে ছেদ করে এই যে ডি রেখাটা, সেটা এবি আর এসিকে কীভাবে বিভক্ত করেছে? সমানুপাতে বিভক্ত করেছে। এই যে ফার্স্ট ইনফরমেশনটা, এবি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই বাই ইসি। তো এটাকে যদি আমরা ঠিকঠাক মনিটর করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমরা থ্যালেসের বিপরীত উপপাদ্যটাকে কাজে লাগাতে পারি। কিভাবে? কারণ আমরা জানি, আমরা শিখে এসেছি, বলা ছিল যে যে কোনো একটি রেখা কোনো ত্রিভুজে যে কোনো দুটো বাহুকে, এখানে এবি আর এসিকে যদি সমানুপাতে বিভক্ত করে, যদি করে, তাহলে বলতে পারবো ওই রেখাটা তৃতীয় বাহুর সাথে কিভাবে থাকা উচিত? সমান্তরালে থাকা উচিত। মানে এখানে হচ্ছে আমার ডিটা বিসির সাথে সমান্তরাল থাকবে, পাতি থ্যালেসের বিপরীত উপপাদ্য। এখানে পরিষ্কার করে নিজেরা কথায় লিখবে যে যেহেতু এটা ইকুয়াল টু এটা, সুতরাং থ্যালেসের বিপরীত উপপাদ্য হতে পারে এটা। খুব ভালো কথা। এবার এখানে একটা ব্যাপার আছে, আমরা ছোটোবেলায় বলতে ক্লাস 8-এ শিখেছিলাম যে যদি দুটো সমান্তরাল রেখা এবং একটা ছেদক থাকে তাহলে পরে এই দুটো কোণ হয় পরস্পর অনুরূপ কোণ। তো এখানে আমরা সেই ক্লাস 8-এর ধারণাটাকে একটু অ্যাপ্লাই করবো। কীরকমভাবে? এই যে ডিটা আর বিসিটা তো সমান্তরাল পেলাম, এবং খুব ভালো করে যদি চিত্রটার উপরে আমরা ফোকাস করি তাহলে বুঝতে পারবো যে এবিটা হচ্ছে কি এদের ছেদক, এর মধ্যে কোনো ডাউট থাকা উচিত না। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে এডিই আর এবিসি এই কোণ দুটো সমান হওয়া উচিত। এডিই ইকুয়াল টু এবিসি বিকজ দেয়ার করেসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে অনুরূপ কোণ হলো। এবার এই ইনফরমেশনটা আমি প্রমাণ করলাম, আর গিভেন ইনফরমেশনটার দিকে যদি তাকাই সেখানে এডিই আর এসিবিটা সমান বলা আছে, মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই দুটো ইনফরমেশনকে যদি আমরা ঠিকঠাক মনিটর করি, একদিকে এডিইটা এসিবির সাথে সমান, আবার এডিইটা এবিসির সাথে সমান, সেই দুটো ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারছি যে তার মানে এসিবি আর এবিসি এই দুজনও একে অপরের কী হওয়া উচিত? সমান, কারণ দুজনেরই বাম পক্ষে এডিই করে রয়েছে। এবার আমরা আবার এটাও শিখে এসেছি যে একটা ত্রিভুজের যে দুটো কোণ সমান হয় ঠিক তার অনুরূপ বাহুগুলো সমান হয়।
এখানে এবিসি ত্রিভুজের এবিসি কোণ আর এসিবি কোণ এরা দুজন সমান, তাহলে এদের অনুরূপ বাহুগুলো সমান হবে, মানে এবিসির উল্টো দিকের এসি বাহুটা আর এসিবির উল্টো দিকের এবি বাহুটা এই দুটো বাহু সমান হওয়া উচিত, দ্যাট ইজ এবি ইকুয়াল টু এসি। সো আমাদের আলটিমেট আমরা প্রুফে চলে এসেছি যে একটা ত্রিভুজের দুটো বাহু সমান পেলাম, তার মানে তাদেরকে আমি কি ত্রিভুজ বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। ওকে, আচ্ছা, তো এবার আমরা এক্সারসাইজ 18.2 এর MCQ 11 এর এক একটা নিয়ে একটু ডিসকাস করব। হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স এত, এ ওয়াই এত, ওয়াই সি এত, এবি এত। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে আগে যে ইনফরমেশনগুলো গিভেন আছে সেগুলোকে এক ধরনের সাইড করি, তারপরে কি আসে সেটা পরে ভাবা যায়, আর যেটা রিকোয়ারমেন্ট যেটা বের করতে বলেছে সেটাকে আমরা সাইডে লিখে রাখি, তারপরে বুঝবো যে কী কী করতে হবে, তাহলে আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকে। তো ওদের কথা অনুযায়ী এবিসি একটা ত্রিভুজ আছে এবং সেই ত্রিভুজের বিসি বাহুর সাথে যে সমান্তরাল রেখাটা আছে, বিসি বাহুর সাথে সমান্তরাল রেখাটা এবি বাহুটাকে এক্স বিন্দুতে, এসি বাহুটাকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তো ফার্স্ট ইনফরমেশন যেটা এক্স ওয়াই সমান্তরাল বিসি, এটা এক নম্বর ইনফরমেশন। দেন এ এক্স এই রেঞ্জ সেটা বলে দিয়েছে 2.4, এ ওয়াই বলে দিয়েছে 3.2, ওয়াই সি বলে দিয়েছে 4.8 এবং আলটিমেট বের করতে বলেছে এবিটা। খুব ভালো কথা। এবার এই যে প্রথম ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না যে এক্স ওয়াই সমান্তরাল বিসি, তো এটা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কিসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো? থ্যালেসের যে মেন উপপাদ্যটা, ঠিক আছে? থ্যালেসের উপপাদ্য হতে আমরা কি জানি যে যদি কোনো রেখা একটা বাহুর সাথে সমান্তরাল হয় সেটা অপর দুটো বাহুকে সম অনুপাতে বিভক্ত করবে। দ্যাট মিনস কি এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি, এইটা থাকবে। এবার এর মধ্যে কি কি আমার দেওয়া আছে? এ এক্স আমি জানি, এ ওয়াই আমি জানি, ওয়াই সি আমি জানি, সেখান থেকে আমার এক্স বি বেরোতে পারে। তাহলে এটাকে আমরা এখান থেকে আলটিমেট এক্স বিটাই বের করে নিই, তারপরে যোগ করে দেবো আমরা। সো এক্স এর জায়গায় আমরা 2.4 লিখলাম, এখানে এক্স বির জায়গায় আমি এক্স বিটা রাখলাম, এ ওয়াই এর জায়গায় আমি 3.2 লিখলাম, আর ওয়াই সির জায়গায় আমি 4.8 লিখলাম। এটা 0.2 10, এটা 0.2 10, 10 কেটে গেল, এটা 16 দিয়ে কাটলে 2, এটা কাটলে হচ্ছে আমার 3। তো আলটিমেট হচ্ছে 2.4 ইন্টু 3 বাই 2 ইকুয়াল টু হচ্ছে এক্স বি। জাস্ট সাইড চেঞ্জ, 2.4 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 1.2। তো আলটিমেট আমার এক্স বিটা বের হচ্ছে 3 ইন্টু 1.2 মানে হচ্ছে 3 বার 36, সো ইট বিকামস 3.6। তো এক্স বিটা আমার 3.6 বেরোলো, আর এদিকে আমার এ এক্সটা বলে দিয়েছে 2.4। তো এ এক্স আর এক্স বিকে যোগ করলেই আমরা এ বি পাবো। তাহলে সুতরাং আমার এ বিটা হচ্ছে গিয়ে এ এক্স প্লাস এক্স বি, মানে হচ্ছে গিয়ে এ এক্স হচ্ছে আমার 2.4 প্লাস 3.6, আচ্ছা 200 সঙ্গে 4 2 6, 6.0 মানে 6। এবার আমরা দেখি কোন অপশানটা আমাদের, অপশান বি। ওকে, এটা আমি 2 নম্বরের মতো করে লিখে করালাম। শুধু এমসিকিউ থাকলে এতটা কিচ্ছু লেখার দরকার নেই, পাতি ক্যালকুলেশনের জন্য যতটুকু দরকার ততটা করলেই হবে, জাস্ট ক্যালকুলেশনটা দেখালে হবে। আদারওয়াইজ 2 মার্কসের জন্য দিলে তখন আমাকে এতটা ভেঙে এক্সপান্ড করে করতে হবে। আচ্ছা, 11-5 গিভেন ইনফরমেশন ইজ, পাশে দেখবে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা ডিইএফ একটা ত্রিভুজ, তার ডি বাহুটাকে পি বিন্দু আর ডিএফ বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করে কিউ একটা মাঝে রেখা আছে। দ্য গিভেন ইনফরমেশন ইজ ডিপি 5 সেমি, ডিই 15 সেমি, ডিকিউ 6 সেমি, কিউএফ 18 সেমি। এবার ওরা জানতে চেয়েছে এ বি সি ডির মধ্যে কোন অপশনটা ঠিক হবে। ওকে, লেটস স্টার্ট। এখানটায় ডিপি 5 সেমি বলা আছে, সো এটা হচ্ছে 5, ডিই 15 মানে এখান থেকে এইটুকু পুরোটা 15, তা পুরোটা 15 আর এইটুকু 5, তাহলে এইটুকু কী করে পাবো? 15 থেকে 5টাকে বাদ দিয়ে দিই। তো সেখান থেকে আমরা এখান থেকে আমরা পিটা বের করে নিতে পারি, মানে ডিই থেকে যদি আমরা ডিপিটাকে বাদ দিই, সো 15 থেকে যদি আমরা 5কে বাদ দিই, সো ইট বিকামস 10 সেন্টিমিটার, তারপরে এটা 10। ভালো কথা। ডিকিউ বলা আছে 6, মানে এটা 6, কিউএফ হচ্ছে 18, এটা 18। এবার ওদের অপশানগুলো সমান সমান্তরাল দিয়ে দিয়েছে। আমরা এখানে যদি অনুপাতটা এই ডিপির সাথে ডির অনুপাতটা বের করি, ডিপির সাথে যদি ডিইর অনুপাত বের করি, তাহলে এটা 5/10 মানে হচ্ছে গিয়ে হাফ। আর ডিকিউর সাথে কিউএফ এর অনুপাতটা বের করি, ডিকিউর সাথে কিউএফ এর অনুপাতটা বের করি, মানে 6/18 মানে হচ্ছে 1/3। তাহলে দেখা যাচ্ছে ডিপির সাথে ডিইর রেশিও আর ডিকিউর সাথে কিউএফ এর রেশিওটা সমান হচ্ছে না। তো এখানে থ্যালেসের বিপরীতটা অ্যাপ্লাই করলে আমরা কি বলতে পারবো? থ্যালেসের বিপরীত উপপাদ্যটা এটাই বলা ছিল যে কোনো একটা রেখা যদি একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে
সমানুপাতে বিভক্ত করে, যদি করে তবে সেই রেখাটা ওই বাহুটার সাথে সমান্তরাল হবে, কিন্তু এটা তো সমানুপাতে বিভক্ত করছে না। তো সেই জন্য এখানে আমরা বলতে পারি যে পি কিউটাও ইএফ এর সাথে সমান্তরাল হচ্ছে না। অ্যান্ড দ্য অপশান ইজ আমার অপশান ডি, পি কিউ নট প্যারালাল টু ইএফ, অপশান ডি। ওকে, শর্ট অ্যান্সার টাইপ 18.2 এর শর্ট অ্যান্সার টাইপের 12-2 কোশ্চেনটা হচ্ছে পাশে একটা চিত্র দিয়েছে, এ বি সি একটা ত্রিভুজ যেখানে ডি আর বিসিটা সমান্তরাল। এই চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে ডিটা বিসি বাহুর সাথে সমান্তরাল। এডি ইস টু বিডি বলে দিয়েছে 3:5, মানে এডির সাথে বিডির অনুপাতটা 3:5, 2 নম্বর ইনফরমেশন। এবার তাহলে জানতে চেয়েছে এডি ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল ইস টু সিডি এর ক্ষেত্রফল কত হবে। এই যে এডিই এই ত্রিভুজের সাথে সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে। ওকে, তো যত ক্রিটিক্যাল হোক বা যেরকমই ম্যাথ হোক, আগে আমাদের গিভেন ইনফরমেশন থেকে আমরা কত দূর এগোতে পারছি সেগুলোকে আগে মনিটর করতে হবে। যেমন এখানটা ফার্স্ট ইনফরমেশনটা দেওয়া ছিল আমাদের ডিটা সমান্তরাল বিসি। তো একটা ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটি রেখা যদি কোনো একটা বাহু সমান্তরাল হয়, তো থ্যালেস কি বলছে, থ্যালেস বলছে সেটা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তার মানে এডির সাথে বিডি রেশিও আর এইর সাথে ইসি রেশিওটা সমান হবে। প্রশ্নে আবার কি বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে এডির সাথে ডিবি রেশিওটা হচ্ছে 3:5, তো অটোমেটিক্যালি এইর সাথে ইসি রেশিওটা 3:5 হবে। এই পর্যন্ত আমাদের রইল। এবার আমি এটা এখান থেকে এডি এর ক্ষেত্রফল আর সিডি এর ক্ষেত্রফলের রেশিওটা কী করে দেখবো। জেনারেলি আমরা ক্লাস 9-এ শিখে এসেছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার কথা হচ্ছে ত্রিভুজ এডিই, এই যে এডি ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এখানে এডি ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহুকে আমি ভূমি ধরতেই পারি। একটা ত্রিভুজ যে কোনো থাকুক তার যে কোনো বাহুকে ভূমি ধরা যায়। তাহলে ওই ভূমির সাপেক্ষে উচ্চতা মানে হচ্ছে সেই ভূমি থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটাকে তার উচ্চতা হিসাবে কল্পনা করা। একটা ত্রিভুজের যে কোনো বাহুকে আমি আমার ভূমি হিসাবে কল্পনা করতে পারি, বাট আমার উচ্চতা যখন আমি মেজার করবো তার রেসপেক্টে ওই ভূমিটা থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব সেটাই তার উচ্চতা। তো এখানে যদি আমরা এই বাহুটাকে ভূমি ধরি তাহলে এটা হবে উচ্চতা, যদি এই বাহুটাকে ভূমি ধরি তাহলে এই লম্ব দূরত্বটা হবে উচ্চতা, যদি এই বাহুটাকে ভূমি ধরি তাহলে এখান থেকে এই লম্ব দূরত্বটা হবে উচ্চতা। এরকম হচ্ছে মেজার। এবার এডির ক্ষেত্রে সাপোজ আমি যদি এইটাকে ভূমি হিসাবে কল্পনা করি, সেক্ষেত্রে তাহলে উচ্চতাটা কাকে বলবো। কখনোই আমি কিন্তু এটা মনে করতে পারি না যে ডিটা এইর ওপর লম্বভাবে আছে, বিকজ এরকম কোনো গিভেন ইনফরমেশন আমাকে দেওয়া নেই। যেহেতু প্রশ্নে ডি সম্পর্কে এরকম কোনো পার্টিকুলার ইনফরমেশন ওরা প্রোভাইড করেনি, তো আমার দেখে মনে হলেও আমি বলতে পারি না যে ডিটা এইর ওপর লম্ব হিসাবে আছে। তাহলে কী করবো, তো আমি ইমাজিনারি এখানে ডি বিন্দু থেকে এই বাহুর ওপর একটা লম্ব টেনে নিচ্ছি নিচে, মানে ডিএফ লম্ব এই টানা হলো, ডিএফ লম্ব এই টানা হলো। এবার এই সূত্রে একটা কথা বলে রাখি, আজকে ডিএফটা যদি এইর ওপর লম্ব হয়, এবার এই এ ইসি এটা তো একটাই সরলরেখা, তার মানে অটোমেটিক্যালি এই ডিএফটা কিন্তু এসির ওপর লম্ব হওয়া উচিত, কারণ এটা একটাই রেখা। মানে আজকে যদি এরকম একটা রেখা থাকে, আমি এখানে একটা লম্ব টানি, তার মানে এই লম্বটা এরকম তো নয় যে এই লম্বটা অন্য কোনো রেখা, মানে রেখার অন্য কোনো অংশের ওপর লম্ব হবে না, পুরোটার ওপরই লম্ব হিসাবে ধরা যেতে পারে। সেরকমই যেহেতু এ ইসি একই সরল রেখা, সেই কারণে ডিএফটা এইর ওপর লম্ব টানা, অর্থাৎ ডিএফটা এ সি এই পুরোটার ওপরই লম্ব। তার মানে আমরা ডিএফটাকে কিন্তু সিই এইটুকুর ওপরও লম্ব হিসাবে কল্পনা করতে পারি, যেহেতু একই সরলরেখা। বারবার বলছি যেহেতু একই সরলরেখা। আচ্ছা, তাহলে এবার এতে লাভ প্রথমে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এটা পুট করবো হাফ কিন্তু তার ভূমি হিসাবে আমরা এইটাকে ধরছি, কিন্তু তার উচ্চতা হিসাবে আমরা তার ডিএফটাকে ধরছি। হয়ে গেল ত্রিভুজ সিডিই। ভালো করে লক্ষ্য করে নিই, সিডিইটা সিডির ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যদি সিই বাহুটাকে ভূমি হিসাবে ধরি হাফ ইন্টু সিই, তাহলে ওই যে বললাম যেহেতু ডিএফটা এইর ওপরে লম্ব, তাহলে পুরোটার ওপরই লম্ব হিসাবে কল্পনা করা যেতে পারে, তাই সিইর ওপরে ডিএফটাকে আমরা লম্ব হিসাবে ভাববো। সেই কারণে হাফ ইন্টু সিই ইন্টু ডিএফ ধরে নিলাম। ডিএফ কাটা গেল, হাফ কাটা গেল, তাহলে এই বাই বিসি থাকছে পড়ে, হুইচ ইজ 3/5। তার মানে ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে 3/5। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা সংক্ষিপ্ত 12 চারটা নিয়ে একটু ডিসকাস করবো।
এখানে চিত্র পাশে একটা চিত্র দিয়েছে, দেখবি এবিসি একটা ত্রিভুজ বলা আছে, এর বিটা পিকিউর সাথে সমান্তরাল, পিকিউটা বিসির সাথে সমান্তরাল, মানে পরপর যে তিনটে রেখা দেখতে পাচ্ছিস তারা সমান্তরাল। এডি বাহুর দৈর্ঘ্য বলেছে 3, এডিটা 3, ডিপি এক্স, এখান থেকে এইটুকু এক্স, এডিটা 3, ডিপিটা এক্স, টিবি 4, এইটা হচ্ছে 4, ইকিউটা হচ্ছে 5, কিউসিটা হচ্ছে 1, এবং ওদের জিজ্ঞাসা হচ্ছে এক্স আর ওয়াইটা কত। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা এখানে এ পি কিউ এই ত্রিভুজটা দিকে ফোকাস করছি, এ পি কিউ, জাস্ট এই ত্রিভুজটা দিকে। এবং সেখানে প্রথম ইনফরমেশন যেটা আমরা গ্যাদার করতে পেরেছি যে এই ডিটা পি কিউর সাথে সমান্তরাল। তো জাস্ট ফোকাস করি যদি এ পি কিউ ত্রিভুজের ওপর, সেখানে ডিটা পি কিউর সাথে সমান্তরাল, থ্যালেসের উপপাদ্য অনুসারে তাহলে সেটা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, মানে এডি ইস টু ডিপি, এডি বাই ডিপি ইকুয়াল টু হচ্ছে এই বাই ই কিউ, এডি বাই ডিপি ইকুয়াল টু হচ্ছে এই বাই ই কিউ। এডির জায়গায় এডির ভ্যালু, ডিপির জায়গায় ডিপির ভ্যালু, এই জায়গায় এই ভ্যালু, ই কিউর জায়গায় ই কিউ ভ্যালু বসালাম, কোনাকুনি গুণ করে 3 5 15/4, এক্স এর ভ্যালুটা আসছে আমার 15/4। ওকে, ইজি। নেক্সট, এরপর আমার ওয়াই এখনো দরকার। এবার আমরা বড় ত্রিভুজটার উপরে ফোকাস করছি, ত্রিভুজ এবিসির উপরে, এবং সেখান থেকে নিচ্ছি এই যে পি কিউটা ডিসির সাথে সমান্তরাল বলা ছিল। বড় ত্রিভুজ এবিসির ক্ষেত্রে পি কিউ রেখাটা ডিসি বাহুর সাথে সমান্তরাল, তাহলে সেটা এবি আর এসি কে সমানুপাতে বিভক্ত করবে। সো অ্যাকর্ডিং টু থ্যালেস, এপি বাই পিবি মানে এপি বাই পিবি, এদিকে হচ্ছে এ কিউ বাই কিউসি, এই যে থ্যালেস অনুসারে। তো এপিটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, এপিটাকে ভেঙে আমরা লিখতে পারি এডি প্লাস ডিপি বাই পিবি যেমন রয়েছে। এ কিউটাকে ভেঙে আমরা কি লিখতে পারি এই প্লাস ই কিউ, এই যে এই প্লাস ই কিউ বাই কিউসি। এডির জায়গায় আমরা 3 বসালাম, ডিপির জায়গায় আমরা এক্স বসালাম, নিচে আমার পিবির জায়গায় 4 রয়েছে। এই জায়গায় আমরা 4 বসালাম, ইকিউর জায়গায় 5 বসালাম, এটা 3 প্লাস এক্স এর জায়গায় এক্স যেটা বেরিয়েছে আমাদের ভ্যালুটা, এটাকে পুট করে দিলাম 15/4, অ্যান্ড ইটস রাইট হ্যান্ড সাইডে 9/y। এটাকে ফ্র্যাকশনাল সাম করলে আমার 4টা হচ্ছে এলসিএম লসাগু, 3 4 12 আর 15 27/4, 27/4, আর বাই 4 এর দিকে রাইট হ্যান্ড সাইডে 9/y, 27 কে 9 দিয়ে কাটলে 3। ভাগের নিয়ম অনুসারে এটা উল্টে যাবে, সো 4টা নিচে 4 এর সাথে মাল্টিপ্লাই করে আলটিমেট আমার লেফট হ্যান্ড সাইডে থাকছে 3/16 আর রাইট হ্যান্ড সাইডে 1/1। সো ক্রস মাল্টিপ্লাই করলে y ইকুয়াল হচ্ছে 16/3 ডট। 18.2 এর আমাদের শর্ট অ্যান্সার টাইপের লাস্ট কোশ্চেন 12/5। পাশে একটা চিত্র দিয়েছে ওরা, এটা ভালো করে দেখে নিবি। এবিসি একটা ত্রিভুজ, অনেক রকম ব্যাপার আছে, আগে কোশ্চেনটা বলে নিই। এখানে বলেছে যে ডিই ডিসির সাথে সমান্তরাল, ডিই এক্সির সাথে সমান্তরাল, এডি বাই ডিবি ইকুয়াল টু 2/1 হলে এ এক্স বাই এক্স বি এর মানটা বের করতে হচ্ছে। ওকে, তো এখানে চিত্রটার উপর ফলো করার চেষ্টা কর। এখানে দেখ ডি আর বিসি মাঝখানে না একটা করে অ্যারো দেওয়া আছে, তার মানে ডি আর বিসি পরস্পর সমান্তরাল, নাম্বার 1 ইনফরমেশন, এটা 1 নম্বর ইনফরমেশন। বি আর এক্সি মাঝখানে একটা ডবল অ্যারো দেওয়া রয়েছে, তার মানে বি আর এক্সিটা হচ্ছে সমান্তরাল, এটা 2 নম্বর ইনফরমেশন। 3 নম্বর ইনফরমেশন কি, এডির সাথে ডিবির রেশিওটাও বলে দিয়েছে ওরা 2/1, এটা 3 নম্বর ইনফরমেশন। সেখান থেকে আলটিমেট আমাকে ফাইন্ড করতে বলেছে এ এক্স এর সাথে এক্স বি রেশিও, এ এক্স এর সাথে এক্স বি রেশিও। ওকে ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো, মানে ফোকাসটা যে ত্রিভুজের ওপর রাখবো সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি। বাকি কিছুর ওপর আমার ফোকাস থাকবে না, ওয়ান অ্যান্ড অনলি আমার এবিসির ওপরে ফোকাসটা রাখবো। এবার এবিসি ত্রিভুজের আমরা খুব ভালো করে যদি লক্ষ্য করি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সাথে সমান্তরাল ডি, এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন দিয়েছে যে এ বিসি ত্রিভুজের ডি রেখাটা বিসি বাহুর সাথে সমান্তরাল। তো থ্যালেস কি বলছে, থ্যালেস বলছে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটা রেখা যদি কোনো একটা বাহুর সাথে সমান্তরাল হয়, তাহলে সেই রেখাটা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। দ্যাট মিনস কি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এবার প্রশ্নে আবার এডি বাই ডিবি তো বলে দিয়েছে 2/1, তো এডি বাই ডিবি যদি 2/1 হয়, তাহলে এই বাই ইসিটাও 2/1 হওয়া উচিত অ্যাকর্ডিং টু প্রবলেম। তারপরে এখান থেকে আমরা এই বাই ইসি কিন্তু 2/1 পেলাম, ভালো কথা। এরপরে আমরা ঠিক পাখির চোখের মতো আমরা ফলো করবো এ এক্স সি এই বড় ত্রিভুজটার উপরে। এই এ এক্স সি বড় ত্রিভুজটা, বাকি ভেতরে ত্রিভুজটা দেখতে হবে না। এ এক্স সি যার 3টে বাহু, একটা এ এক্স, একটা এক্স সি, একটা হচ্ছে এসি। এর মধ্যে এই যে বি রেখাটা দেখতে পাচ্ছি, এই যে বি রেখাটা মাঝখানে, এটা কোন বাহুটার সাথে সমান্তরাল, এক্স সি বাহুর সাথে সমান্তরাল। তাহলে এই হচ্ছে আমার বড় ত্রিভুজটা এ এক্স সি, তার মধ্যে এই বি রেখাটা এক্স সির সাথে সমান্তরাল, এটা গিভেন 2 নম্বর ইনফরমেশন। তো বাই থ্যালেস আমরা বলতে পারি যে এবির সাথে বিএক্স এর রেশিও বা এক্স বি রেশিও, এই সাথে ইসি রেশিও সমান, এবি বাই বিএক্স ইকুয়াল টু এই বাই ইসি। এই যে তাহলে এই বাই ইসি তো অলরেডি আমি প্রুভ করে ফেলেছি 2/1 মানে 2,
তাহলে এ বি বাই এক্স বিটাও 2। এবার কথা হচ্ছে আমাকে তো এ বি বাই এক্স বি না, আমাকে এ এক্স বাই এক্স বি জানতে চেয়েছে। আমরা বোথ সাইডে এক যোগ করলাম বাদিক ডান দিকে। সো এটাকে ভগ্নাংশে যোগ করলে এক্স বি লসাগু এ বি প্লাস এক্স বি বাই এক্স বি, এদিকে হচ্ছে 3। এ বি আর এক্স বি এই দুটোকে যোগ যদি করি, এ বি আর এক্স বিকে যোগ করলে আমি এ এক্স পাবো, এই যে ওপরে এ এক্স আর নিচে এক্স বি, আর ডান দিকে হচ্ছে 3/2। আচ্ছা, সদৃশ্যতা চ্যাপ্টারের আমাদের সিলেবাসে এই যে উপপাদ্য নম্বর 48 এবং বলা যেতে পারে লাস্ট উপপাদ্য, আমার সদৃশ্যতার লাস্ট উপপাদ্য, তো এই উপপাদ্যটারই প্রমাণ আমাদের সিলেবাসে আছে। বাকি আমাদের যে উপপাদ্যগুলো আছে সেই সদৃশ্যতা চ্যাপ্টারে, তার প্রমাণগুলো আমাদের সিলেবাসে নেই, মানে তার অ্যাপ্লিকেশনটা আছে, প্রয়োগ করতে হবে, বাট তার প্রমাণগুলো নেই। একমাত্র এই উপপাদ্যটারই আমাকে প্রমাণটা আমার সিলেবাসে রয়েছে এবং সেটা আমাকে দেখতে হবে। এবং এর পেছনে আমরা সদৃশ্যতার শর্ত অ্যাপ্লাই করবো। সদৃশ্যতার যে দুটো ত্রিভুজের সদৃশ্যতার শর্ত, এক হচ্ছে তাদের অনুরূপ কোণ সমান, আর অনুরূপ কোণ সমান হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এটা দুটো ত্রিভুজ সদৃশ। এখানে কি স্টেটমেন্টটা দিয়েছে? স্টেটমেন্টটা দিয়েছে ওরা, যেটাকে আমরা সাধারণ নির্বাচন করে চিনি, কোনো একটা সমকোণী ত্রিভুজ নাও, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু মানে যে সমকোণী ত্রিভুজের যেখানে যে 90 ডিগ্রি কোণটা থাকে, সেই কৌণিক বিন্দুটাকে বলা হয় সমকৌণিক বিন্দু। থেকে তার অতিভুজের ওপর, সমকোণের উল্টো দিকে অতিভুজ থাকে, তো সেই অতিভুজের ওপর কি টানতে বলেছে? লম্ব টানতে বলেছে। ভালো কথা, লম্ব টানলে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে। সাপোজ আমরা যদি আঁকাটা ফলো করি, আমার সমকোণী ত্রিভুজটাকে আমি এইভাবে রাখবো, মানে এখানে আমি সমকোণটাকে ধরব এবং নাম আমি মনে করে দিলাম পি কিউ আর। এই পি কিউ আরটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, যার সমকৌণিক বিন্দু হিসাবে আমি পিটাকে ইমাজিন করে নিচ্ছি, যেই কারণে সমকোণের চিহ্ন দেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু সাধারণ নির্বাচন যেটা বলা আছে, সেটা হচ্ছে ওই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব টানতে বলেছে। তাহলে এই যদি সমকৌণিক বিন্দুটা হয়, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ কিউ আরটা, তার উপরে আমি কি টানবো? লম্ব টানবো। ভালো কথা জেনে দিলাম, পি এস মনে করো লম্বটা টানবো, এই হচ্ছে লম্ব, লম্বের সাইনও দিলাম। তাহলে বলেছে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয়, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এরা দুজন পরস্পর কি হবে? সদৃশ, এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মানে মূল ত্রিভুজ কোনটা? পি কিউ আর, তার মানে পি কিউ এস পি এস আর এরা দুজনে সদৃশ, পি কিউ এস পি কিউ আর এর সাথে সদৃশ, পি এস আর পি কিউ এস এর সাথে সদৃশ। মানে ব্যাপারটা হচ্ছে যখনই আমি লম্বটা টানছি, দুপাশে দুটো ত্রিভুজ হচ্ছে, তো এই দুটো ত্রিভুজ নিজেদের মধ্যে সদৃশ, এটা 1 নম্বর দেখাতে হবে। তারপর দেখাতে হবে, আগে পরে নিয়ে কোনো ম্যাটার নেই, যেটা খুশি আগে দেখানো যেতে পারে। তারপরে দেখা যেতে পারে এই ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজটা পি কিউ এস, মূল ত্রিভুজ দ্যাট ইজ পি কিউ আর, তার সাথে সদৃশ, সেকেন্ড প্রুফ। আরেকটা কি পড়ে রইল? পি এস আর, ডান দিকে রাইট হ্যান্ড সাইডের ত্রিভুজটা, সেটাও মূল ত্রিভুজ পি কিউ আর এর সাথে সদৃশ। তিনটে জিনিস আমাদের করতে হবে। সো আমরা প্রথমে আমাদের প্রদত্তটাকে আমরা ঠিকঠাক করে জেনারেট করব। বইয়ের কপি পেস্ট করার কোনো দরকার নেই, উপপাদ্যই একমাত্র জিনিস যেটাকে আমরা চিত্র দেখে ডিটো বসিয়ে দিতে পারি, ঠিকঠাক করে বুঝতে পারি, মুখস্থ করা হয় না উপপাদ্য। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা এটা লিখতে পারি যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের, পি কিউ আর সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, আমি পুরোটা লিখছি না, নিজেরা লিখবে, সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু এখানে কাকে নেওয়া হয়েছে? পি কে নেওয়া হয়েছে। সমকৌণিক বিন্দু পি থেকে, এই পিটা হচ্ছে আমার সমকৌণিক বিন্দু, পি থেকে অতিভুজ কিউ আর এর ওপর, এই যে কিউ আরটা দেখা যাচ্ছে তার উপরে লম্ব টানা হয়েছে, পি এসটা, পি থেকে কিউ আর এর ওপর লম্ব, পি এস লম্ব কিউ আর টানা হবে। এইটুকু আমার হচ্ছে মেন প্রদত্ত আসবে যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ কিউ আর এর ওপর পি এস লম্ব টানা হলো। আচ্ছা, এরপরে আমরা আমাদের প্রামাণ্যতে চলে আসব। প্রামাণ্যতে 1 নম্বরে এই যে ছোট ছোট দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই প্রত্যেকটা ত্রিভুজ বড় মূল ত্রিভুজের সাথে, মানে পি কিউ আর এর সাথে সদৃশ হবে। তাহলে 1 নম্বরে মনে করো আমি দেখাবো পি কিউ এস সদৃশ পি কিউ আর, পি কিউ এস সদৃশ পি কিউ আর। 2 নম্বরে আমি দেখাবো পি এস আর সদৃশ পি কিউ আর। 3 নম্বরে আমি দেখাবো পি কিউ এস সদৃশ পি এস আর।
মানে ছোট ত্রিভুজগুলো বড় ত্রিভুজের সাথে তো সদৃশ হচ্ছেই এবং তারা নিজেদের মধ্যে সদৃশ হবে, এই জিনিসটা আমরা দেখাবো। ঠিক আছে, খুব ভালো করে ওয়াচ করবে। দুটো ত্রিভুজকে সদৃশ দেখানোর নিয়ম হচ্ছে আমরা যদি কোনোভাবে তাদের অনুরূপ কোণগুলো সমান দেখাতে পারি, অনুরূপ কোণেরা সমান হলে আমরা উপপাদ্য নম্বর 44 বা 45-এ দেখলাম যে কোনো দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণেরা সমান হয় তাহলে তাদের বাহুগুলো সমানুপাতিক হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় তাহলে তারা সদৃশ হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা প্রথমে যদি 1 নম্বরটার দিকে ফোকাস করি, প্রমাণে চলে আসবো আমি, এক্সট্রা আমার এখানে অঙ্কন করার কিছু নেই। প্রথমে আমি 1 নম্বরটা প্রুভ করবো, মানে ত্রিভুজ PQS ও ত্রিভুজ PQR হতে পারে। 1 নম্বরটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, 2 নম্বরটা নিজেদের থেকে ট্রাই করার চেষ্টা করবে। তো কীভাবে হবে, তো PQS আর হচ্ছে PQR, এই যে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, আমার উদ্দেশ্য হচ্ছে এই দুটো ত্রিভুজ আমি নিয়েছি চিত্রে PQS আর PQR, এই দুটো ত্রিভুজের তিনটে কোণ সমান দেখাতে পারি না। যদি আমি সমান দেখাতে পারি তাহলে আমার কাজ শেষ, অনুরূপ কোণটা সমান হলে সমানুপাতিক হবে, সদৃশ হবে। তো প্রথমেই দেখা যাক PQS ত্রিভুজের এই কোণটা, যেটাকে আমরা PQS বলতে পারি, PQS ত্রিভুজের এই কোণটা যেটাকে আমি PQS বলতে পারি, আবার PQR ত্রিভুজেরও এই কোণটা যেটাকে আমি PQR বলতে পারি, এরা দুজনে সমান হবে। কেন সমান হবে? কারণ Q কোণটা সাধারণ কোণ, Q কোণটা সাধারণ কোণ, মানে Q কোণটা PQS ত্রিভুজের মধ্যেও চলে আসছে, আবার Q কোণটা PQR ত্রিভুজের মধ্যেও চলে আসছে। তো সেই রিজন বশত আমরা এই দুটো কোণকে সমান বলছি। হয়ে গেল। নেক্সট আমরা P বিন্দু থেকে QR এর ওপর PS লম্ব টেনেছিলাম, তো লম্ব টানা মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো সেখান থেকে আমরা PSQটাকে, এই ছোট PSQ ত্রিভুজের PSQ এই কোণটাকে বড় ত্রিভুজ PQR এর এই কোণটার সাথে, মানে QPR এর সাথে সমান লিখে দিতে পারি। কেন? কারণ এরা প্রত্যেকে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। রিজনটা ভালো করে বুঝে নাও। PQS ত্রিভুজের PSQ কোণটা 90 ডিগ্রি, লম্ব টানা হয়েছিল তাই। বড় PQR ত্রিভুজের এই কোণটা QPRটাও 90 ডিগ্রি, কারণ এটা আমার সমকৌণিক ছিল। তো এটা 90 ডিগ্রি হওয়ার জন্য এরা দুজনে সমান। এবার দুটো ত্রিভুজের মধ্যে যদি দুটো কোণ অলরেডি সমান হয়ে যায়, তার মানে অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটাকেও ইকুয়াল হতে হবে, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের সাম 180 ডিগ্রি। তো সেই রিজনে যদি দুটো সেম হয়ে গেছে, তাহলে এবার অবশিষ্টটা কি পড়ে থাকছে? এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আমার PQS চলে গেছে, PSQও চলে গেছে, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে পড়ে আছে এইটুকু পার্ট, মানে QPS, অবশিষ্ট QPS। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে আমার PQR চলে গেছে, কোথায় গেল? PQR এই কোণটা চলে গেছে, QPR এই যে QPR এই কোণটা চলে গেছে। বড় ত্রিভুজের ক্ষেত্রে পড়ে রয়েছে অবশিষ্ট PRQ। তাহলে দেখা যাচ্ছে এই যে এই দুটো ত্রিভুজ আমি নিলাম, তার 3টে কোণই সমান। তাহলে কোনো দুটো ত্রিভুজের যদি অনুরূপ 3টে কোণ সমান হয়, সুতরাং তাদের বাহুগুলো কি হবে? বাহুগুলো হবে কি হচ্ছে সমানুপাতিক। এটা আমরা উপপাদ্য 44 বা 45 হবে, একটু দেখে নেবে। সেখানে আমরা দেখেছিলাম যে যদি কোনো দুটো ত্রিভুজের অনুরূপ কোণেরা পরস্পর সমান হয় তাহলে তাদের বাহুগুলো সমানুপাতিক হবে। সরি, এখানটায় অনুরূপ কথাটা লিখতে হবে, অনুরূপ বাহুগুলো, অনুরূপ বাহুগুলি, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। ঠিক আছে, এটা রইল। এবার যখনই দুটো ত্রিভুজের অনুরূপ কোণেরা সমান, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, তো এটাই হচ্ছে আমার দুটো ত্রিভুজের সদৃশতার বেসিক কন্ডিশন। সেখান থেকে আমরা বলতে পারি PQS আর PQRটা সদৃশ। আরেকবার রিকল করে দিই, আমরা PQS আর PQR নিয়ে কাজ করছি। PQS এর এই কোণটা, PQR এর এই কোণটা সমান, কারণ কিউটা সাধারণ। PQS ত্রিভুজের PSQটা 90 ডিগ্রি, আবার বড় ত্রিভুজ PQR এর QPRটা 90 ডিগ্রি। তাই এরা সমান, তাহলে অবশিষ্ট QPS আর অবশিষ্ট PRQ দুজনে সমান। দুটো ত্রিভুজের মধ্যে যদি 3টে অনুরূপ কোণ সমান হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সেখান থেকে আমরা দুটো ত্রিভুজকে সদৃশ বলতে পারি। ওকে, আচ্ছা, আমাদের 1 নম্বর প্রুফটা হলো এইটাকে সদৃশ দেখালাম। এবার 2 নম্বরে আসছি, মানে এবার আমরা দেখাবো PSR আর PQR সদৃশ, একই সেম টু সেম তাই। PSR এর ক্ষেত্রে দেখ, PSটা তো QR এর উপর লম্ব টেনেছিলাম, তারপরে এই কোণটা 90 ডিগ্রি। তো আচ্ছা, প্রথমে আমরা ওই সাধারণ কোণটা দেখি। PSR ত্রিভুজের PRS
এই কোণটা, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে PQR এর ক্ষেত্রে PRQ এই কোণটা, এরা দুজন সমান। ছোট ত্রিভুজের PRS, বড় ত্রিভুজের PRQ কেন সমান? কারণ এই ক্ষেত্রে কে সাধারণ? কোণ 8টাকে আমরা সাধারণ বলতে পারি, কোণ 8টাকে আমরা সাধারণ কোণ বলতে পারি। ঠিক আছে, হলো। নেক্সট, পিএসটা তো কিউআর এর উপর লম্ব, সেই অনুপাতে আমরা পিএসআর এই কোণের মানটা কত ডিগ্রি ধরবো? 90 ডিগ্রি। আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে বা পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ছিল, মানে কিউ পি আর এই দুটো সমান, কারণ বোথ আর 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট যে দুটো কোণ পড়ে থাকবে, দুটো কোণ সমান হয়ে গেছে, তাহলে অবশিষ্ট যে দুটো কোণ পড়ে থাকবে তারাও সমান হবে। এই ত্রিভুজের পিআরএস চলে গেছে, এটা পিএসআর চলে গেছে, এটা, তাহলে অবশিষ্ট কি পড়ে থাকবে? এস পি আর হয়ে গেল। এই ত্রিভুজের PRQ চলে গেছে, কোথায় গেল PRQ? এই যে PRQ চলে গেছে, বড় ত্রিভুজটার ক্ষেত্রে বলছি, PRQ ক্ষেত্রে বলছি, PRQ চলে গেছে, QPRও চলে গেছে। তাহলে পড়ে থাকবে কে? পড়ে থাকবে হচ্ছে কি আমার অবশিষ্ট QPR হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে এই দুটো ত্রিভুজ PSR আর PQR এর ক্ষেত্রে আমরা তিনটে কোণ সমান পেলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা PRQ QPR, তার মানে এটা হচ্ছে PQR, তাহলে অবশিষ্ট এটা হচ্ছে আমার PQR। তাহলে দেখা যাচ্ছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার তিনটে কোণ সমান, সুতরাং তাদের বাহুগুলো আমাদের সমানুপাতিক। এগেইন আবার একটু মিস্টেক হয়েছে, এখানটা অনুরূপ বাহুগুলো লিখবে সমানুপাতিক। তাহলে যেহেতু আমার দুটো ত্রিভুজের অনুরূপ কোণ সমান এবং বাহুগুলো সমানুপাতিক, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি ত্রিভুজ PSR সদৃশ PQR, মানে 2 নম্বরটাও আমাদের হয়ে গেল। PSR আর PQRটা হচ্ছে সদৃশ। এইবার আমরা 3 নম্বরের দিকটায় যাব। এবার আমরা আমাদের লাস্ট প্রুফে চলে আসছি, যেখানে আমাকে এই ছোট দুটো ত্রিভুজকে আলটিমেটলি সদৃশ দেখাতে হবে, মানে আমরা ত্রিভুজ PQS আর ত্রিভুজ PSR আর PSR হতে পাই। সেই তিনটে কোণ আমরা খোঁজার চেষ্টা করবো যারা একে অপরের সাথে সমান হবে। প্রথমে দুটো অবভিয়াস পাবো। অ্যাকচুয়ালি পিএসটা তো, এই যে পিএস যেটা দেখতে পাচ্ছি, পিএসটা তো কিউআর এর উপর লম্ব টানা হয়েছে, তাহলে PSQ আর PSR এই দুটোই আমার 90 করে। তার মানে PSQ এই ত্রিভুজের আর এই ত্রিভুজের PSR এই দুজনের সমান, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি লিখে দিলাম। এরপরে কি করব? এরপরে আমাকে একটা লজিক কাজে লাগাতে হবে পূরক কোণে। কিরকম দেখ, ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণটাকে বাদ দিয়ে দিলে বাকি দুটো কোণ একে অপরের পূরক, তাই তো? এবার সেই অনুযায়ী দেখতে গেলে যদি আমরা PSQ ত্রিভুজটাকে ফোকাস করি, এর এস কোণটা PSQ তো 90 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি PQS আর QPS এরা একে অপরের পূরক। তার মানে PQS এই কোণের পূরক কোণকে QPS, খেয়াল রাখবেন। তাহলে আমি এইদিকে PQS ত্রিভুজের ক্ষেত্রে QPS কোণটাকে লিখলাম, ভালো করে দেখবে এটা। QPS কোণটাকে কার পূরক বললাম? Q কোণের পূরক, কোণ Q এর পূরক। আরেকবার বলছি, PSQ আমার একটা সমকোণী ত্রিভুজ, তার এস কোণটা 90 ডিগ্রি, তার মানে বাকি এই কোণ আর এই কোণ এরা একে অপরের পূরক, মানে এদেরকে যোগ করলে 90 ডিগ্রি হতে হবে, তবেই তো তিনটে কোণ মিলে 180 হবে। তো সমকোণী ত্রিভুজের সমকোণকে বাদ দিয়ে বাকি দুটো কোণ একে অপরের পূরক। তো সেক্ষেত্রে কিউ কোণের পূরকটা কে হচ্ছে? পি কোণ, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে QPS। এবার যদি আমরা আরেকভাবে দেখার চেষ্টা করি, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে বলি, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে কিউ কোণের পূরকটা কিন্তু আর কোণ। এবার উত্তর কেন? কোশ্চেন হবে কেন? কারণ PQR তো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। PQR তো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে অটোমেটিক্যালি বাকি যে দুটো কোণ কিউ আর আর তারা একে অপরের পূরক। সেই হিসাবে দেখতে গেলে কিউ কোণের পূরকটা কি হচ্ছে? আর কোণ। এবং এই আর কোণটাকে যদি আমরা ছোট ত্রিভুজে দেখার চেষ্টা করি আর কোণটাকে, তাহলে নামটা কি হবে? তার PRS। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে QPS, ভালো করে দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে QPS আর এই ত্রিভুজের ক্ষেত্রে PRS এই দুটো সমান। কিসের জন্য সমান? কারণ দুজনেই কিউ কোণেরই পূরক। এই জায়গাটাই বোঝানো যে আমরা এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তাহলে অটোমেটিক্যালি কিউ এর পূরক কোণটা এটা, দ্যাট ইজ QPS।
আবার যদি বড় ত্রিভুজ হিসাবে কনসিডার করি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, পি কোণটা 90 ডিগ্রি, তার মানে পি কোণটা 90 ডিগ্রি হওয়ার জন্য কিউ এর পুরো কোণটা হচ্ছে আর, মানে পি আর কিউ অথবা পি আর এস। কারণ আমার ছোট ত্রিভুজের দরকার, তাই আমরা পি আর এস লিখেছি। হয়ে গেল। তাহলে এবার অবশিষ্টটা কি পড়ে থাকবে? অবশিষ্ট হচ্ছে আমার পি এস কিউ চলে গেছে, কিউ পি এস চলে গেছে, অবশিষ্ট এদিকে হচ্ছে পি কিউ এস, এদিকে পি এস আর চলে গেছে, পি আর এস চলে গেছে, তো অবশিষ্ট হচ্ছে এস পি আর। অবশিষ্ট হচ্ছে আমার এস পি আর। তাহলে তিনটে কোণ সমান হয়ে গেল। সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সুতরাং হচ্ছে ত্রিভুজ পি কিউ এস সদৃশ পি এস আর। তাহলে এইভাবে আমাদের আলটিমেটলি লাস্টের প্রুফটাও কমপ্লিট হলো।